থাকে সেই মিশ্রণ থেকে তুমি কোন একটা জৈব দ্রাবক ব্যবহার করে, যেমন আমরা একটু আগে যে জৈব দ্রাবকগুলো দেখেছি, যে ইথার আছে, ক্লোরোফর্ম আছে, কার্বন ডাইসালফাইড আছে, এই ধরনের যে কোনো একটা জৈব দ্রাবক ব্যবহার করে তেলকে পানি থেকে বের করে আনার এই পদ্ধতিটাকে বলতেছি দ্রাবক নিষ্কাশন। তো এটাকে স্যার দ্রাবক নিষ্কাশন কেন বলতেছি, কারণ দেখো তেল যখন বেরিয়ে যাবে তখন কিন্তু পানিটা বিশুদ্ধ আকারে থাকবে না, পানি থেকে যখন তেলগুলো চলে যাবে পানিটাকে আমরা স্যার বিশুদ্ধ অবস্থায় পাবো, সেই জন্য পানিটাকে আমরা বিশুদ্ধ অবস্থায় পাচ্ছি বলে বলতেছি দ্রাবক নিষ্কাশন। ঠিক আছে, তাহলে তোমার সংজ্ঞাটা পড়ে নিও। এখন দ্রাবক নিষ্কাশনের জন্য আমরা এই ধরনের পৃথকীকরণ ফানেল ব্যবহার করে থাকি। তো এই পৃথকীকরণ ফানেলের মধ্যে দেখো প্রথম অবস্থা যেটা আমরা গতদিন একটা ভিডিও দেখেছিলাম মনে হয়, তোমাদের কি মনে আছে কিনা দেখো, আমরা আয়োডিনের কথাবার্তা বলেছিলাম যে মনে করি আমি পানির সাথে আয়োডিন মিশেছিলাম, তাহলে পানির সাথে যখন বলছিলেন। আয়োডিন, হ্যাঁ, তাহলে পানিতে আয়োডিন গুলো পুরোপুরি মিশে না, কারণ হচ্ছে স্যার আয়োডিন হচ্ছে কি একটা সমযোজী যৌগ, সমযোজী যৌগ সমযোজী পানিতে, যৌগ। হ্যাঁ পানিতে কখনোই পুরোপুরি মিশবে না, তাহলে পানিতে সেটা কিছুটা দ্রবীভূত হবে, তবে পানিতে মিশে থাকবে। স্যার মিশ্রিত হওয়া এবং দ্রবীভূত হওয়ার মধ্যে কি পার্থক্য আছে? জি স্যার। মিশ্রিত হওয়া এবং দ্রবীভূত হওয়ার মধ্যে কি পার্থক্য আছে কিনা? আছে স্যার। দ্রবীভূত হলে স্যার পৃথক করা যায় না। আর হ্যাঁ, ভেরি গুড। তাহলে একজন দেখা একটা কথা বলেছে যে যদি দ্রবীভূত হয় তাহলে কিন্তু আমরা সহজে পৃথক করতে পারি না। ঠিক আছে, যেমন জি ধরো স্যার। হ্যাঁ তুমি পানিতে বালি সরি পানিতে তুমি বালিও মিশাচ্ছ, লবণও মিশাচ্ছ, তার দুইটাই কিন্তু মিশ্রণ, কিন্তু বালিটাকে তুমি পৃথকভাবে বুঝতে পারবা। ঠিক আছে, বালি মিশলে কি হয়, ঘোলা হয়ে যায় পানিটা। ঠিক আছে, তাহলে তুমি যে জৈব যৌগটা নিচ্ছ, সরি আয়োডিন যেটাকে নিচ্ছ তুমি, সেই আয়োডিনটা সমযোজী ব্যবহার কারণে এটা পানিতে দ্রবীভূত হবে না, সামান্য পরিমাণে দ্রবীভূত হতে পারে, তবে বেশিরভাগই কি পানিতে মিশে থাকবে, মিশ্রিত অবস্থা থাকবে। এখন যখন আমরা এই মিশ্রণের মধ্যে একটা জৈব দ্রাবক হিসেবে যদি আমরা CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড এটা যদি ইউজ করে যখন এই ফানেলের মধ্যে নিয়ে ঝাঁকাই, তখন আমরা গতদিন দেখেছিলাম যে দুইটা লেয়ার তৈরি হয়েছিল, মনে আছে? যে উপরের দিকে পানির একটা জলীয় স্তর তৈরি হয়েছিল এবং নিচে একটা ঘন বেগুনি বর্ণের একটা দ্রবণ তৈরি হয়েছিল। গতকালের ভিডিওটার কথা একটু মনে করে দেখো। জি স্যার দেখছি। যখন দুইটা লেয়ার তৈরি হয়ে যায় তখন আমরা বলতে পারি যে আয়োডিন দুইটা দ্রাবকের মধ্যে বন্টিত হয়ে যাচ্ছে বা বিভক্ত হয়ে যাচ্ছে, এবং ওরা যে বিভক্ত হচ্ছে সে বিভক্ত অংশের মধ্যে আয়োডিনের ঘনমাত্রার অনুপাতটা কি থাকে, একটা ধ্রুব সংখ্যা হয়। এটা ছিল নার্নস্টের বন্টন সূত্র। ঠিক আছে, যে দ্রবটা দুইটা দ্রাবকের মধ্যে যে অনুপাতে বিভক্ত হয় বা যে অনুপাতে বন্টিত হয় তাদের অনুপাতটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, যেটাকে আমরা বলেছিলাম বন্টন গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে বন্টন গুণাঙ্ক এটা তোমাদের পড়ার কথা ছিল। তাহলে আমরা দেখো আজকে দ্রাবক নিষ্কাশনটা শুরু করতেছি কিভাবে বলবো। দ্রাবক নিষ্কাশন আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে জলীয় দ্রবণ থেকে আর একটা হচ্ছে কঠিন পদার্থ থেকে। তো আমরা মূলত জলীয় দ্রবণ থেকে পৃথকীকরণটা করবো, কঠিন পদার্থ থেকে সেটা আমাদের সিলেবাসে নেই। তো দ্রাবক নিষ্কাশন পদ্ধতি এক্ষেত্রে দেখো দুইভাবে করা যায়, একটা হচ্ছে ব্যাচ নিষ্কাশন আর একটা হচ্ছে অবিরত নিষ্কাশন। ব্যাচ নিষ্কাশন মানে হচ্ছে আলাদা আলাদা করে নিষ্কাশন করা, আর অবিরত নিষ্কাশন মানে হচ্ছে একবারে নিষ্কাশন করে ফেলা। তো আমরা ব্যাচ নিষ্কাশনটাই করব। এখানে বন্টন গুণাঙ্কের সংজ্ঞাটা দেওয়া আছে দেখো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা দ্রবক দুটি অমিশ্রণীয় দ্রাবক, স্যার গতকাল উদাহরণটা একটু মনে করে দেখো, একটা দ্রব হচ্ছে কি আয়োডিন মনে করি, তাহলে দুটি অমিশ্রণীয় দ্রাবক মানে হচ্ছে CCl4 এবং পানি। তাহলে পানি সমযোজী যৌগ, পানি পোলার যৌগ, কিন্তু CCl4 হচ্ছে অপোলার যৌগ। তাহলে পানির সাথে CCl4 কি মিশবে কিনা, পোলারের সাথে কি অপোলার মিশে কিনা, মানে দ্রবীভূত হয় কিনা একটার মধ্যে একটা? না স্যার। মিশবে না। তাহলে আমরা যখন এই দ্রবকে এই দুটো অমিশ্রণীয় দ্রাবকের মধ্যে মিশ্রিত করব তখন দেখবো যে ওই দ্রবটা দুইটা দ্রাবকের মধ্যে, দ্রাবক দুইটার নাম দিয়েছে A আর B, তার দুইটা দ্রাবকের মধ্যে এমন ভাবে বন্টিত হয়ে যাবে যেন উভয় দ্রাবকের মধ্যে দ্রবীভূত দ্রবের ঘনমাত্রার অনুপাত একটা ধ্রুব সংখ্যা হয়। অর্থাৎ দ্রবটা যে দুইটা দ্রাবকের মধ্যে বন্টিত হয়ে যাচ্ছে সেই বন্টিত অংশের মধ্যে দ্রবের ঘনমাত্রার অনুপাতটা ধ্রুব সংখ্যা হবে। এটাকে বলা হচ্ছে বন্টন গুণাঙ্ক, কেডি দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে কেডি সমান আমরা বলতে পারি, এখানে ধ্রুবক বানানটা একটু বলেছে, কেডি সমান হচ্ছে এ অর্থাৎ এ দ্রাবকের মধ্যে দ্রবের ঘনমাত্রা ডিভাইড বাই বি দ্রাবকের মধ্যে দ্রবের ঘনমাত্রা, অর্থাৎ দুইটা দ্রাবকের মধ্যে দ্রবের ঘনমাত্রার অনুপাতটাকে বলা হচ্ছে কেডি। তো এটা আমাদের এতটুকু পর্যন্ত গতকালে পড়া ছিল। আজকে আমরা আসি আমাদের জন্য একটা নতুন
রাশিমালা পড়বো আমরা দ্রাবক নিঃশাসনের ক্ষেত্রে, এবং এই রাশিমালা দিয়ে মূলত আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তো এই রাশিমালার প্রমাণটা একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। মনে করো এই যে আমার যে ফানেলটা আমি নিয়েছি, পৃথকীকরণ যে ফানেলটা নিয়েছি, সেই ফানেলের মধ্যে প্রথম দিকে আমি এখানে ভিএমএল পানি নিছি। আমার সিস্টেমটা একটু মনে রাখো ধারাবাহিকভাবে। মনে করি এই ফানেলের মধ্যে কি নিছি স্যার, প্রথমে ভিএমএল পানি, ভি মিলিলিটার পানি নিছি আমি, ঠিক আছে। এরপরে এই ফানেলের মধ্যে আমি কি করছি, আয়োডিন যোগ করছি। আয়োডিন যোগ করছি কতটুকু স্যার? W গ্রাম। লেখাগুলো কি পড়া যাচ্ছে? জি স্যার। তাহলে আমি মনে করি প্রথমে ভিএমএল পানি নিছি, ভিএমএল পানির মধ্যে W গ্রাম আয়োডিন এখানে যোগ করছি। তো যোগ করা হলে পানি থেকে আয়োডিন মিশবে কিনা স্যার? একটু আগে বলছি যে পানিতে আয়োডিন পুরোপুরি কখনোই মিশবে না, সেজন্য তাদের মধ্যে দুইটা লেয়ার থাকবে স্যার। লেয়ারটা কি দেখতে পাচ্ছি এখানে? দুইটা লেয়ার যে তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে কি করছি আমি, এই মিশ্রণের মধ্যে CCl4 নামক একটা জৈব দ্রাবক মিশ্রিত করছি। CCl4 মিশেছি কতটুকু? কার্বন টেট্রাক্লোরাইড এটা মিশেছি কতটুকু স্যার? V1 ml। এই মিশ্রণের মধ্যে V1 ml CCl4 মিশেছি। CCl4 মিশ্রণের পর এটাকে ঝাঁকাবো, ফানেলটার ছিপি বদ্ধ করে এটাকে ঝাঁকাবো। তো ঝাঁকানো হলে দেখবো যে স্যার এখান থেকে আগে পানিতে যতটুকু আয়োডিন ছিল সেখান থেকে বেশিরভাগ আয়োডিনই এখন CCl4 এর মধ্যে চলে আসবে, কারণ আয়োডিনও অপোলার, CCl4টা অপোলার। কাজে পানিকে ছেড়ে আয়োডিন বেশিরভাগই CCl4 এর মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। এবং CCl4 এবং আয়োডিন যেহেতু এরা দুজনই পানির তুলনায় অনেক গুণ ভারী, যেমন আয়োডিনের ভর হচ্ছে স্যার 127, I2 হলে 254, আর CCl4 তো ভর এমনিতে বেশি। তাহলে পানির তুলনায় যেহেতু এগুলোর ভর অনেক বেশি, সেই কারণে আমরা দেখব যে এই ফানেলের মধ্যে দুইটা পৃথক লেয়ার তৈরি হবে। নিচের দিকে এই যে নিচে যে একটা খয়েরি কালারের যে লেয়ারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে CCl4 প্লাস আয়োডিন, এবং উপরে যে হালকা একটা স্বচ্ছ মোটামুটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে পানি প্লাস আয়োডিন। পানিতে কিছু আয়োডিন থাকবে, বেশিরভাগ আয়োডিনই CCl4 এর মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। তো CCl4 এর মধ্যে দ্রবীভূত হওয়ার পর যখন এরকম দুইটা পৃথক লেয়ার তৈরি হবে, তখন আমরা এই ফানেলটা চালু করব, অর্থাৎ স্টপ কর্কটা চালু করব। স্টপ কর্ক চালু করলে স্যার এই যে লেয়ারটা নিচে দিয়ে পড়ে যাবে না, নিচে ঘন লেয়ারটা নিচে পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে আমরা এই আয়োডিনের সাথে CCl4টাকে নিয়ে আসলাম, পৃথক করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমার একটা কাজ, একবার পৃথক করছি। এখন আমি মনে করি যখন আমি ঝাঁকাইছি, ঝাঁকানোর পরে কিছু আয়োডিন তো CCl4 এর মধ্যে মিশে গেছে, তাহলে পানিতে যতটুকু অবশিষ্ট আছে সেই অবশিষ্ট আয়োডিনের পরিমাণ হচ্ছে W1 গ্রাম। আর একটু বলছি শুরু থেকে, প্রথমে ফানেলের মধ্যে VML পানি নিচ্ছি, ফানেলের মধ্যে এখানে W গ্রাম আয়োডিন যোগ করছি। আয়োডিন যোগ করার পরে এরপরে V1 ml CCl4 যোগ করছি। যোগ করার পর ঝাঁকাবো, ঝাঁকালে বেশিরভাগ আয়োডিনই পানিকে ছেড়ে CCl4 এর মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। সেজন্য পানিতে যতটুকু আয়োডিন অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট আয়োডিনের পরিমাণটা হচ্ছে W1 গ্রাম। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার, তাহলে CCl4 এর মধ্যে কতটুকু দ্রবীভূত হয়েছে আয়োডিন? চিন্তা করে বলো তো, CCl4 এর মধ্যে কতটুকু দ্রবীভূত হচ্ছে? স্যার প্রশ্ন বুঝি নাই স্যার। প্রশ্ন বুঝি নাই। আগে পানিতে ছিল W গ্রাম আয়োডিন, ঠিক আছে। CCl4 মিশানোর পরে কিছু আয়োডিন পানি থেকে চলে গেছে, পানি থেকে CCl4 এর সাথে মিশে চলে গেছে। এখন পানিতে অবশিষ্ট আছে যে W1 গ্রাম আয়োডিন। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে CCl4 এর মধ্যে কতটুকু মিশে গেছে, CCl4 এর সাথে কতটুকু চলে গেছে? স্যার W থেকে W W পরিমাণ মাইনাস W1। এটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ ঠিক আছে, W-W1 গ্রাম আয়োডিন CCl4 এর সাথে মিশে চলে গেছে, ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে CCl4 এর দ্রবীভূত আয়োডিনের পরিমাণটা হচ্ছে W-W1 গ্রাম। তাহলে এখন আমরা দুইটা অংশে পরিমাণটা পেয়ে গেছি, যে পানিতে কতটুকু আয়োডিন আছে সেটাও পেয়ে গেছি, আর CCl4 এর মধ্যে কতটুকু আয়োডিন দ্রবীভূত হয়েছে সেটাও পেয়ে গেলাম। এখন কি ওদের ঘনমাত্রা নির্ণয় করা যাবে না? দেখো তো, এই যে পানিতে আয়োডিনের ঘনমাত্রা আমরা জানি ঘনমাত্রা সমান কি, মোল ভাগ আয়তন। তো মোল না দিয়ে এখানে ভর ভাগ আয়তনটা করতেছি। ঘনমাত্রার সমান, ঘনমাত্রাটাকে C1 ধরছি। C1 সমান হচ্ছে W1 ডিভাইড বাই V। যেহেতু পানিতে অবশিষ্ট ছিল W1 গ্রাম, তার ভরকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা ঘনমাত্রা পাচ্ছি। তাহলে W1 ডিভাইড বাই V। V কেন? পানির আয়তন ছিল, হ্যাঁ পানির আয়তন ছিল V, সেজন্য এখানে W1 পানিতে যেটা অবশিষ্ট আছে সেটাকে V দিয়ে ভাগ করতেছি। এরপর যদি আমি CCl4 এর মধ্যে ঘনমাত্রাটা নির্ণয় করতে চাই, এটাকে C2 ধরলাম,
তা C2 সমান CCl4 এর মধ্যে দ্রবীভূত হয়েছে W মাইনাস W1 গ্রাম, আর CCl4 এর আয়তনটা ছিল V1, তাহলে W মাইনাস W1 ডিভাইডেড বাই V1। V1 এতটুকু পর্যন্ত কি সমস্যা আছে না? দেখো তো না স্যার। সমস্যা নেই। হ্যাঁ, ওকে, স্যার। ধন্যবাদ। স্যার ফার্স্টে ফানিটা বের করতে হবে, এরপর আয়োডিন CCl4 পেন্টাক্লোরাইডটা হ্যাঁ, বের করতে হবে। সমস্যা নেই এতটুকুতে। এখন আমরা যে বন্টন গুণাঙ্কের একটা সূত্র পড়ছিলাম স্যার, বন্টন গুণাঙ্কটা কি ছিল? যে সিসিএল দ্রাবক 2 তে ঘনমাত্রা ভাগ দ্রাবক 1 এ ঘনমাত্রা, অর্থাৎ দ্রাবক 2 হিসেবে আমরা কি ইউজ করছিলাম? CCl4টা। তো CCl4 এর মধ্যে ঘনমাত্রা ডিভাইড বাই পানিতে ঘনমাত্রা, অর্থাৎ C2/C1। এখন আমরা লিখতে পারি এখান থেকে KD সমান বন্টন গুণাঙ্ক KD সমান হচ্ছে C2/C1। সবসময় আমরা এটাই করব যে দ্বিতীয় দ্রাবকের মধ্যে ঘনমাত্রা ডিভাইড বাই প্রথম দ্রাবকের মধ্যে ঘনমাত্রা, তা C2/C1। এখন C2 এর মানটা হচ্ছে এটা, C1 এর মান এটা, বসাইছি। বসানোর পর এখানে স্যার সরল করতে হবে যেহেতু দুইটা ভগ্নাংশ আছে, তা জি, স্যার। দ্বিতীয়টাকে উল্টাই দিব। উল্টে দিলে আমরা এরকম পাচ্ছি W মাইনাস W1 ডিভাইড বাই V1 ইনটু V ডিভাইডেড বাই W1। এখন এখান থেকে যদি স্যার আমরা একটু R গুণন করি, বজ্র গুণন আর কি, বজ্র গুণন করলে দেখো এখান থেকে কি আসবে? KD ইনটু V1 W1 ইকুয়ালস টু W মাইনাস W1 ইনটু V। এই লাইনটা বুঝতে সমস্যা হচ্ছে কিনা দেখো, বজ্র গুণন করছি যে। বুঝছি এই লাইনটা? এগুলো বাদ আর কি, স্যার। এগুলো বাদ, সবগুলো সমান না, এগুলো বাদ দিয়ে এটার সাথে এটা কম্পেয়ার করো, কেডি এর সাথে লাস্টেরটা। আর গুণন করলে কি আসবে? কেডি V1 W1 ইকুয়ালস টু উপরে কি আছে? W মাইনাস W1 ইনটু V। বুঝছি এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে গুণ করে দাও, এখানে ব্র্যাকেট তুলে দাও। ব্র্যাকেট তুলে দিলে গুণ করতে হবে। গুণ করে দিলে কি আসবে? WV মাইনাস W1V, এটা আসবে না যদি ব্র্যাকেট তুলে দিই? জি। হ্যাঁ, এখন স্যার W1 যেটা আছে সেই W1টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, পক্ষান্তর করে ফেলি, তাহলে আমি লাইনটা কিরকম পাবো? এরকম না? দেখো তো, KD V1 W1 প্লাস W1 V ইকুয়ালস টু WV। সমস্যা আছে এটাতে? আমি একটা লাইন কম লিখছি এখানে, জায়গা হচ্ছিল না যে একটা লাইন কম লিখছি। সমস্যা নেই? না। ওকে, এখন এই প্রথম দুইটা পদ থেকে W1টা কমন নেই। W1 কমন নিলে থাকতেছে এরকম, KD V1 প্লাস V ইকুয়ালস টু WV। এখন আমি যদি W1 এর মানটা বের করতে চাই তাহলে এটাকে পক্ষান্তর করব। পক্ষান্তর করে আমরা পাচ্ছি যে W1 ইকুয়ালস টু WV ডিভাইডেড বাই KD V1 প্লাস V। এতটুকু পর্যন্ত অংশের সমস্যা তো থাকার কথা নয় আশা করি। আর তোমাদের এগুলো রাশিমালাটা প্রতিবাদনটা আমি দেখাচ্ছি বোঝার সুবিধার্থে, কিন্তু আমাদের তো মূলত অঙ্ক করতে হবে এখান থেকে। লাস্টে যে সূত্রটা পেলাম, এই লাস্টের সূত্রটা দিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। লাস্টের WN ওটা দিয়ে হ্যাঁ W1 এটা দিয়ে আমরা ম্যাথ করব, এই সমীকরণের সাথে আমরা ম্যাথ করব। তবে ম্যাথ এই সমীকরণটা কোত্থেকে আসছে এটা দেখানোর জন্য মূলত এই প্রমাণটা দেখা। প্রমাণটা অতটা কঠিন তো না, সহজই আছে মোটামুটি। আচ্ছা দেখো, সূত্র হলো আমাদের লাস্টের এই দুইটা। হ্যাঁ স্যার। এখন দেখো স্যার, এই যে লাস্ট আমরা কি পাইছি, যে এখানে এটা তো একটু পরে আসছে, এটা পর্যন্ত দেখি যে W1টা সমান কি, যে W1টা হচ্ছে কি পানিতে অবশিষ্ট আয়োডিন। অর্থাৎ আমরা যে প্রথমে CCl4 দিয়ে আয়োডিনকে বের করে ফেলছি, কিছু আয়োডিন নিয়ে গেছি পানি থেকে, তাহলে পানিতে কতটুকু আয়োডিন অবশিষ্ট আছে সেটা হচ্ছে W1। Wটা হচ্ছে, মনে আছে কি Wটা কি? Wটা হচ্ছে পানির না, আয়োডিন, প্রথমে পানিতে আয়োডিন অবশিষ্ট কতটুকু যোগ করছি? আয়োডিনের পরিমাণ। না স্যার, W1 হচ্ছে পানিতে অবশিষ্টটা, Wটা হচ্ছে আমরা আয়োডিন কতটুকু যোগ করছি সেটা। এই যে প্রথম দিকে এই যে আয়োডিনের পরিমাণ, W হচ্ছে সেটা, V হচ্ছে পানির আয়তন, KD হচ্ছে বন্টন গুণাঙ্ক, V1 এটা হচ্ছে আমাদের পরবর্তী দ্রাবক যেটা আমরা ব্যবহার করছি সেটার পরিমাণ, আর Vটা হচ্ছে পানির পরিমাণ। স্যার যদি বলে স্যার বন্টন গুণাঙ্ক বাইর করতে, তাহলে শুধু ওই KD ইকুয়াল টু হ্যাঁ, ইজ ওইটা ইকুয়াল ওইটা হয়ে যাবে। হ্যাঁ ওটা পর্যন্ত। এখন দেখো স্যার, এই যে KD এর মানটা আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দিতে হবে, যদিও 2019 সালের পরীক্ষাটাতে যে প্রশ্নটা আসছে ওখানে KD এর মানটা দেয় নাই, অর্থাৎ এটা মুখস্থ বসাতে হয়েছে। স্টুডেন্টদের হয়তো এটা আনসার করতে পারে নাই ওরা, কিন্তু প্রত্যেকটা ধরো এই ধরনের KD এর মানটা কিন্তু ধ্রুবক থাকে। যেমন ধরো পানির সাথে কার্বন টেট্রাক্লোরাইড, এটা মানটা ধ্রুবক, অন্য কোনো দ্রাবক ব্যবহার করলে সেখানেও তাদের মানটা ধ্রুবক থাকে। KD যেহেতু বন্টন গুণাঙ্ক, এটা ধ্রুবক। তাহলে এখানে যে রাশিগুলো ব্যবহার করছি সেটা কি বুঝছে কিনা? এই সমীকরণ পর্যন্ত সমস্যা নেই আমাদের, আশা করি সমস্যা নেই। আচ্ছা, এখন দেখুন আমাদের W1টা হচ্ছে স্যার অবশিষ্ট আয়তন, তার মানে একবার যখন আমি ঝাঁকাইছি, একবার CCl4 মিশিয়ে যখন ঝাঁকাইছি, তখন আর এতটুকু আয়োডিন অবশিষ্ট আছে। এখন এই যে CCl4 এর সাথে আয়োডিনের যে মিশ্রণটা ছিল সেটাকে যখন আমি বের করে ফেলবো,
এটাকে পৃথক করে ফেলবো। পৃথক করার পরে এই যে উপরে যে পানির সাথে কিছুটা আয়োডিন মিশে থাকবে, সেখানে যদি আবার CCl4 মিশাই, আবার মনে করি আমি V1 ml CCl4 মিশাইছি, CCl4 মিশিয়ে আবার ঝাঁকালে সেখান থেকে আরো কিছু আয়োডিন বেরিয়ে যাবে। এরকম আবার আমরা নিষ্কাশন করতে পারবো আয়োডিনকে যখন নিষ্কাশন করবো, তাহলে মনে করি নিষ্কাশনের পরে এখানে অবশিষ্ট আছে, যে এই কাজগুলো শেষে নিষ্কাশনের পরে অবশিষ্ট আছে W2 গ্রাম। এখানে যদি আমি W2 ধরি এখন, তাহলে W2 সমান কি হবে স্যার? সমীকরণটা একটু দেখো তো। W1 সমান কি ছিল? প্রাথমিক পরিমাণ ইনটু V ডিভাইড বাই এটা। তাহলে W2 টা কি হবে? তাহলে এক্ষেত্রে আমার প্রাথমিক পরিমাণ কোনটা হবে? W2 ডাব্লিউ আচ্ছা, W2 কেন হবে? এখানে তো নিষ্কাশন হয়ে যাবে গা। হ্যাঁ, একটু দেখো আমার, W একটু ক্যামেরার দিকে তাকাও। একবার নিষ্কাশন করার পরে রাশিটা ছিল যে এরকম, লেখা কি দেখতে পাচ্ছি স্যার? আর ক্যামেরা বুঝতেছি না স্যার। ঝাপসা। ঝাপসা দেখা যাচ্ছে। লেখা কি দেখা যাচ্ছে না মনে নাকি? স্যার না, ঝাপসা। স্যার আপনার ডান পাশের লাইটটা বন্ধ করে দিন। লাইটটা বন্ধ করে দেন। লাইট অফ লাইট করে দিলে একদম অফ হয়ে যাবে। লাইট অফ করে দিলে বোর্ড দেখা যাবে না। আচ্ছা, আরেকটা কাজ করি, একটু নিচের দিকে লিখলে লেখা থাকে না, দেখো তো। নিচে লিখতেছি W1 দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, W1 সমান হচ্ছে W ইনটু V ডিভাইডেড বাই KD V1 প্লাস V। এখন দেখো, এটা ছিল আমার একবার নিষ্কাশন শেষে। একবার নিষ্কাশন শেষে আমি এটা পাইছিলাম অবশিষ্ট পানিতে, অবশিষ্ট আয়োডিনের পরিমাণ পাইছি এটা। এখন এটা সমান কি স্যার? প্রাথমিক পরিমাণ ইনটু এটা কিন্তু ফিক্সড, এটা প্রত্যেকবার ফিক্সড থাকবে। তাহলে আমার, আমি যদি আরেকবার নিষ্কাশন করি, আরেকবার CCl4 মিশাই, আরেকবার CCl4 মিশানো শেষে মনে করি পানিতে অবশিষ্ট আয়োডিন আছে W2, তার W2 সমান প্রাথমিক পরিমাণ কতটুকু ছিল? W1 ইনটু পরেরটা ঠিক থাকবে V ডিভাইড বাই KD V1 প্লাস V। এখন তুমি যদি এখানে W1 এর মানটা বসাও, W1 এর মানটা যদি বসাও, তখন এখানে দেখবে যে আসবে যে এরকম W ইনটু V ডিভাইড বাই KD V1 প্লাস V হোল স্কয়ার। তো আমি যতবারই করব, শুধুমাত্র আমার পরের যে রাশিটা থাকবে, যে পরের যে রাশিটা আছে, যে W ছাড়া V ডিভাইড বাই KD V1 প্লাস V, এটার উপর পাওয়ার করবো। আমি যতবার করব ততবার এখানে পাওয়ার আসবে। সেই জন্য আমি যদি n বার নিষ্কাশন করি, n তম বার, তখন এখানে এই রাশিটার উপরে পাওয়ার হিসেবে আসবে n। স্যার আরেকবার একটু বলেন তো। আমি একবার নিষ্কাশন করে পাইছি এটা স্যার, এই রাশিতে যে প্রথম প্রাতে আমি এটাকে কি স্যার এভাবে লেখা যায় যে W ইনটু V ডিভাইডেড বাই KD V1 প্লাস V। এটাকে আমি ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখছি, W-টাকে বাইরে রেখে পরেরটাকে ব্র্যাকেট দিয়ে আলাদা করছি মনে করি। আলাদা করার পর এখন স্যার। W1 টা হচ্ছে কি? প্রাথমিক পরিমাণ ইনটু এই ব্র্যাকেটের ভিতর রাশিটা। ঠিক আছে? এখন তাহলে W2 সমান কি হবে? W2 যখন আমি নিষ্কাশন করব, W2 যখন বাকি থাকবে, তখন সেখানে আমার প্রাথমিক পরিমাণ কোনটা ছিল? W1 টা হচ্ছে আমার প্রাথমিক পরিমাণ। সেক্ষেত্রে বুঝি নাই, আমার মিশ্রণের মধ্যে W1 গ্রাম আয়োডিন ছিল, সেখানে আমি আবার CCl4 মিশিয়েছি, CCl4 মিশাই কিছু আয়োডিনকে বের করে নিয়ে গেছি। হ্যাঁ, আয়োডিন বের করে নেওয়ার পরে, হ্যাঁ, ওকে। তাহলে এখন দেখো, এভাবে যদি আমি n তমবার করি, n তমবার করলে আমার সমীকরণটা আসবে এরকম, W ইনটু, হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। স্যার এখানে কয়বার মানে মিশ্রণ করতে হবে CCl4? এটা কি বলে দিবে নাকি হ্যাঁ স্যার, বলে দিবে। নিজে থেকে করতে হবে? না স্যার, বলে দিবে। এখানে সুবিধাটা হচ্ছে তোমার তোমার এখানে n এর মানটা যত বেশি আসবে, তুমি দেখবে যে ততই তোমার জন্য এটা লাভজনক হবে। তুমি যতবার করবা ততই তোমার জন্য লাভজনক। এখন এটা নিয়ে একটা ম্যাথ দেখো, ছোটখাটো ম্যাথ, 2019 সালে যেটা আসছে। দেখো
একটু শর্টকাট দিচ্ছি। একটা পাত্রের মধ্যে দেখো, একটা পাত্রের মধ্যে 200 ml CCl4 ছিল পাত্র একের মধ্যে, পাত্র 2 এর মধ্যে আছে 200 ml দ্রবণ, অর্থাৎ এখানে পানি আছে। আর এটার সঙ্গে কতটুকু যোগ করছে? 2 গ্রাম আয়োডিন যোগ করছে। 2 গ্রাম আয়োডিন যোগ করার পর এখন দুইজনে কাজ করছে। দেখো মিস্টার এক্স 1 নম্বর পাত্রে সম্পূর্ণ দ্রাবক নিয়ে একবারে, এবং মিস্টার ওয়াই 1 নম্বর পাত্রে দ্রাবককে সমান 4 ভাগে ভাগ করে 4 বারে 2 নম্বর পাত্র থেকে আয়োডিন নিষ্কাশন করছে। তাহলে CCl4 এবং পানিতে আয়োডিনের বন্টন গুণাঙ্কটা দেওয়া আছে আমাকে 80। অর্থাৎ এখানে মিস্টার এক্স করছে, এখান থেকে 200 ml একবারে মিশিয়ে দিচ্ছে, মিশিয়ে দিয়ে আয়োডিন নিষ্কাশন করছে, একবারে করছে সে কাজটা। আর মিস্টার ওয়াই করছে এখান থেকে 200 ml কে 4 ভাগে ভাগ করছে। 200 ml কে যদি 4 ভাগে ভাগ করি, প্রতি ভাগের মধ্যে কত ml থাকবে? 50 50 ml। তো সে 50 ml করে মিশাইছে, ঢাকাইছে, কিছু আয়োডিন বেরিয়ে গেছে, আবার 50 ml মিশাইছে, ঢাকাইছে, কিছু আয়োডিন বেরিয়ে গেছে, এভাবে সে কাজটাকে 4 বার করছে, 4 বার করে আয়োডিন নিষ্কাশন করছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে প্রশ্নটা করছে এরকম যে আয়োডিন নিষ্কাশন করতে গিয়ে কে বেশি লাভবান হয়েছে, মিস্টার এক্স না ওয়াই, কে বেশি লাভবান? তো এটা আমাদের দেখো, আমি একটু শর্টকাটে ম্যাথটা করার চেষ্টা করছি, তোমরা চাইলে একটু তুলে নিতে পারো। মিস্টার এক্স এর জন্য তথ্যগুলো একটু মনে রাখার চেষ্টা করো। মিস্টার এক্স এর জন্য আমাদের ভি এর পরিমাণ দেওয়া ছিল 200 ml, অর্থাৎ পানির পরিমাণ দেওয়া ছিল আমাদেরকে 200 ml। সে CCl4 মিশিয়েছে কতটুকু? একবারই মিশিয়ে দিচ্ছে, সে 200 ml একবারই মিশিয়ে দিচ্ছে। V1 তো 200 ml, কেডি মানটা আমাদের দেওয়া আছে 80। এরপরে ডব্লিউ আয়োডিনের পরিমাণ দেওয়া ছিল 2 গ্রাম, 3 নম্বর পাত্রের মধ্যে আয়োডিন দেওয়া ছিল 2 গ্রাম, এন এর পরিমাণ 1, কারণ সে একবারে নিষ্কাশন করতে বলছে। প্রশ্নটাকে আবার একটু দেখবো স্যার, এই যে দেখো, সে একবারই বলছে, একবারই আয়োডিন নিষ্কাশন করবে, তার মানে এখানে এন এর মানটা হচ্ছে 1। মিস্টার এক্স এর জন্য এন এর মানটা হচ্ছে 1, ভি এর মানটা হচ্ছে 200 ml, ডব্লিউ হচ্ছে 2 গ্রাম, V1 হচ্ছে 200 ml। সে যেহেতু একবারে সবগুলো দ্রাবক নিয়েছে, ঠিক আছে, আর কেডি এর মানটা তো 80। তাহলে এখানে আমরা সবগুলো পাচ্ছি। এখন আমরা দেখবো যে মিস্টার এক্স কতটুকু আয়োডিন নিষ্কাশন করতে পারছে। তাহলে এখন আমাদের W1টা হচ্ছে স্যার কি, যে কতটুকু আয়োডিন অবশিষ্ট আছে। আমরা এই সূত্রের মধ্যে বসাবো, এখানের মধ্যে WN, n এর মান যেহেতু 1, তাহলে আমি এখানে W1 বসাতে পারি। W1 সমান হচ্ছে W এর মান 2 গ্রাম বসাবো, এই মানগুলো বসাবো, n এর মান হচ্ছে 1। এই মানগুলো বসাই দিলে তুমি দেখবে যে মিস্টার এক্স আয়োডিন নিষ্কাশনের পরে W1 হচ্ছে কতটুকু আয়োডিন বাকি আছে তার, অর্থাৎ এই 2 গ্রাম থেকে সে কত গ্রাম আয়োডিনকে নিষ্কাশন করতে পারে না, কতটুকু আয়োডিন আছে অবশ্যই আছে। এটা হচ্ছে মিস্টার এক্স এর জন্য। আর মিস্টার ওয়াই এর জন্য যদি আমরা একইভাবে করতে যাই, মিস্টার ওয়াই এর জন্য ভি এর পরিমাণ 200 ml, ঠিক আছে, কিন্তু V1 টা হচ্ছে 50 ml, যেহেতু সে 4 ভাগে ভাগ করছিল, প্রতি ভাগের মধ্যে আছে 50 ml। কেডি এর মান ঠিক আছে, ডব্লিউ এর মান, এন এর মান হচ্ছে 4, কারণ সে 4 বারে কাজটা করছে, তাহলে তার জন্য অবশ্যই আছে কতটুকু, সেটা আমরা বের করবো। স্যার এখানে W1 না লিখে এটা W4, টাইপ করতে গিয়ে 1টা ইয়ে করেন, এটা W4 লিখবা, মনে থাকবে। স্যার এখানে মিস্টার ওয়াই এর জন্য B2 হবে না নাকি B1 এ হবে? V1 একই ধরলাম, আমাদের সূত্রের মধ্যে যেহেতু V1 আছে, বুঝছি স্যার। ঠিক আছে, এখানে W4 হবে এটা। তাহলে W4 সমান হচ্ছে WN ইনটু এটা, তাহলে এখানে n এর মান 4 বসাবা। এখন আমাকে, যেহেতু আমার সময় প্রায় শেষ, তোমরা এই রেজাল্ট দুটো আমাকে দেখাও যে কার কি পরিমাণ অবশিষ্ট আছে। এখানে W গুলো কিন্তু অবশিষ্টটা, স্যার হ্যাঁ, কেডি এর মানও কমবে না, 4 কেডি ভাগ এর মানটা বলছে সেম যে। না, সেম স্যার, এটা ধ্রুব। আচ্ছা ঠিক আছে। এখন তোমরা আমাকে এইটা করে রাখো, তোমরা এটা অ্যাসেস নিয়ে রাখো, করে তোমরা আমাকে ওই যে অপ্রিয় ডেটা আছে তোমাদের 10টা 20 থেকে, সেখানে আমাকে রেজাল্টটা দেখাবে যে কার কি পরিমাণ অবশিষ্ট আছে। তো যার বেশি অবশিষ্ট থাকবে সে নিশ্চয় কম লাভবান, সে আয়োডিন বেশি পরিমাণ নিষ্কাশন করতে পারে না, তার লাভ কম হয়েছে। আর যার বেলায় ডব্লিউ মানটা কম হবে, এখানে ডব্লিউ এর মানটা যা কম হবে, সে বেশি পরিমাণ আয়োডিন নিষ্কাশন করছে, তার মানে তার লাভ বেশি হবে। দেখি রেজাল্টটা বের করে দেখো আমাকে, এটার অ্যাসেস নিয়ে রাখো, রেজাল্টটা বের করে দেখো। স্যার রসায়ন পরীক্ষা সিলেবাস এই যে আমাদের এই চ্যাপ্টারটা শেষ পর্যন্ত, কালকে ক্রোমাটোগ্রাফি যেটা আছে সেটা একটু পড়াই দিব, আর বাকিটা শেষ পড়ানো হয়েছে। এরপর আমরা 1 তারিখ থেকে আশা করি ইনশাল্লাহ পঞ্চমটা শুরু করবো। এই চ্যাপ্টার থেকে তোমার, আচ্ছা আবার বলেছি এটা, আমি রেকর্ড অফ করি।